শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ২২। সব ভালোবাসা সুখকর হয় না, পায় না সে নিজস্ব পূর্ণতা। কিয়ংকালের সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা, প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদৌ সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত তাহলে বিশ্ব জুড়ে ভালোবাসাতে ভরে যেত, কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না। ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপটাবে, কিন্তু পাখিটা কি আদৌ পোষ মানবে? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারবে না। বিন্দুর জীবনে সুখ পাখিটা টানা ঝাপটে ছিল, ধরা দিয়েছিল বিন্দুর হাতে, কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু, যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি ঋতুগুলো বোধহয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকু যে নিয়ে গেছে, তাই সে তার স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখের অজস্র কাটাছেঁড়া আর তার মধ্যে থেকে সুখ খুঁজে যাচ্ছে সে, অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরি, গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে। চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরই পায়নি। পরীর দৌড় থামল বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে ধপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরের গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকালে ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে। হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে, আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝলো বিন্দু আত্মহত্যা করেনি। মেয়েটার ক্ষতবিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনে লাল পাড়ের সাদা শাড়িটা দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে, শাড়িটা ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে। একে একে ভিড় জমতে লাগলো। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর। ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে, দেখবে না ভালোবাসার সম্পানকে। গজদন্তিনী আর হাসবে না, আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতের মার খাওয়া। ঘুম কাতুরে বিন্দু আছে চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও সে সাড়া দিবে না। পরী আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ আমি এসেছি, সম্পান মাঝি এসেছে, তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। ওঠ না, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি? ওঠ, ওঠ না, ওঠ বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটার শরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আজ সেই মেয়েটা পরীর শত ডাকে উঠছে না। পরী বিন্দুর দেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে, কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দুও উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে, তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়া করবা না? আমার বিন্দুরে ঘরে তুলবা না? চোখের পানিতে বক্ষ ভেসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করেই সম্পান পরীর হাত থেকে সিঁদুর কোটে নিয়ে নিল। হাতে কৌটার সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিঁথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পানের। সে বলল, তোরে খুব সুন্দর লাগতেছে বিন্দু, এক্কেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে, আমার হাতে সিঁদুর পরতে। দেখ, আমিও সিঁদুর পরেছি, আয়নায় একবার দেখ, কত সুন্দর লাগতেছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতেছস, উঠলে দেখিস, অহন ঘুমা তুই। সম্পান মাঝি, কি বলো এসব তুমি? বিন্দু। সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল মুখে চেপে বলল, হুস বিন্দু, ঘুমাই পড়ি, কথা কইও না, চুপ থাকো, চুপ।
সম্পান আবার বিন্দুকে দেখায় মন দিল। পরি থাকতে না পেরে চেপে ধরে সম্পানের কলার নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে, তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ। বিন্দুর ভালোবাসা কি পাগল হয়ে গেল? কথা বলো না, আমার দিকে তাকাও। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম। সে ভালোবাসে মন জুড়াবে। পরি সম্পানকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো। নারী পুরুষের ভিড় জমেছে, সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি, আজকে শত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। শোক পালনের থেকে এখন সবাই পরীকে দেখে চলছে, কিন্তু পরীর সেদিকে কোনো খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে, পরে সেও এখানে চলে এসেছে। এসেই হাউমাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দু, তুই কেন আমগো ছাইরা চইলা গেলি? একটু চাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখা ও দিদির জন্য কাঁদছে। মেয়েকে এমত অবস্থায় দেখে মহেশও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না আর সহ্য হলো না সম্পানের। দু হাতে চেপে ধরে চন্দনার গলা, মাটিতে ফেলে আরো জোরে জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার, চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগে, তোর লাইগা আইজ এই অবস্থা, তোর লাইগা বিন্দু আমারে ছাইরা চইলা গেছে, আমি তোরে শেষ কইরা ছাড়মু। মহেশ অনেকজন মিলে সম্পানকে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেল, তাই সে দৌড় দিল সেদিকে। নাইম শুনেছে বিন্দুর খবর, ইয়েও শুনেছে যে পরিও এখানে এসেছে, তাই সে দেরি না করেই ছুটে এসেছে। সে দৌড়ে কাছে আসতেই কেউ একটা চাদর দিয়ে পরির মুখ সহ পুরো শরীর ঢেকে দিল। চকিতে তাকালো নাইম। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মালা। মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যাতে কেউ আর মেয়েকে দেখতে না পারে। নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরীও নিজেকে গুটিয়ে নিল। ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নিতিয়ে গেল। পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না। কুসুম এসে বলে, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। আর একটু জলদি আসলেই দেখতে পারত। নিজেকেই নিজে কিছুক্ষণ গালমন্দ করলো সে। এরই মধ্যে আফতাব সেখানে আসে। সবাই রাস্তা করে দেয় আফতাবকে। সায়েরও সাথে এসেছে। বিন্দুর মৃত্যুর খবর সায়েরকেও ভাবাচ্ছে। মেয়েটাকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো কারা? পুলিশকে খবর আগে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে তারাও চলে আসে, সবাইকে দূরে সরিয়ে দিল। সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে। চন্দনা জ্ঞান হারিয়েছে আবার। তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সব দেখছে। সায়েরের পরিচিতই তারা। সায়ের পুলিশ প্রধানকে বলে, আপনি একটু ভালো করে দেখবেন। আমাদের গ্রামে এমন কখনোই হয়নি। অপরাধী কে বা কারা, তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব সায়ের সাহেব, তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল, না হলে মেয়েটাকে এভাবে। চোখ বন্ধ করে নিল সায়ের। কিছু পলক ওভাবেই থেকে চোখ মেলে বলল, আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদের কেউই হবে। পুলিশ প্রধান একটু ভেবে বলে, আমার মনে হয় না এরকম সাহস কোনো সাধারণ মানুষের হবে। মনে হচ্ছে কোনো অপরাধী এরকম করেছে। আমার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? সুশীল নয় তো? ও তো বড় একজন অপরাধী। আপনার মনে আছে 4 বছর আগে সেই ঘটনা? হ্যাঁ আছে, কিন্তু সুশীল তো গা ঢাকা দিয়েছে। ওকে ধরার চেষ্টা করেছি 2 বছর ধরে, কিন্তু পারছি না। এমনও তো হতে পারে যে সুশীল যাত্রাপালায় আসা মানুষের সাথে মিশে এসব করেছে। আফতাব একথা শুনে হুঙ্কার দিয়ে উঠল। আশেপাশে থাকা সবাই কেঁপে উঠল। আফতাব বলল, এই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন। সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি। আমরা এখনো সঠিক বলতে পারছি না, আগে তদন্ত করে তারপর বলা যাবে। নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেল। সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছিল বিন্দুকে, কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে এসেছে। সম্পান বারবার বলছে বিন্দুকে যেন না নিয়ে যায়, কিন্তু কেউই ওর কথা শোনেনি। অন্দরের উঠানে পরি চাদর জড়িয়ে বসে আছে, কাঁপছে ওর সারা শরীর। বিন্দুর মুখটা এখনো ভেসে উঠেছে চোখের সামনে। মুখের প্রতিটা ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। পরীর চোখে এখনো তা ভেসে উঠেছে। মালা পরীর কাছে এসে বলে, পরী, অহন ঘরে যা। পরী মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল। মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আমার বিন্দু।
ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে। আমি কাল রাতে ওই জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা। আমি পারি নাই আম্মা। কারা জানি এসেছিল সেখানে। ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে আম্মা। আমি কেন পালিয়ে আসলাম? আর ওই আগুনের কথা মনে হতেই পরি থমকে যায়। তখন আগুন লাগলো কিভাবে? এখন তো শীতকাল, শিশিরে ভিজে ছিল খড়গুলো। হারিকেন ছিটকে পড়লে তো আগুন নিভে যাওয়ার কথা। তার বদলে আগুন জ্বলে উঠলো কিভাবে? তার মানে ওই খড়গুলো কেরোসিন দেওয়া ছিল, তাই হারিকেন পড়তেই আগুন জ্বলে উঠেছে। এই জন্য পরি তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল। তার মানে ওরা বিন্দুকে মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, তাই হবে। পরি এতক্ষণে সব বুঝতে পারল। উঠে দাঁড়িয়ে আবার পা বাড়ালো বৈঠকের দিকে। মালা এবার শক্ত করে টেনে ধরে পরীকে, বলে, অনেক হয়েছে পরি, আর না, তুই আর বাইর হবি না, আমার কসম। আম্মা, আমাকে আব্বার কাছে যেতে হবে, সব বলতে হবে। বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল। কাল রাতে সবকিছু আমি জানি, আমি বলবো সব। ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না। ওদের শাস্তি হবে। পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা ঠিক খুঁজে বের করবে। আফতাব কথাগুলো বলতে বলতে অন্দরে ঢুকলো। পরি সেদিকে তাকিয়ে বলল, কি বলছে পুলিশ? জানতে পেরেছে কিছু? কারা করেছে খুন? উত্তেজিত হয়ে গেছে পরি। আফতাব বলে, পুলিশ সন্দেহ করছে সুশীলের উপর। আগে এই সুশীলকে ধরুক, তারপর জানা যাবে। পরি সাথে সাথেই চিৎকার করে উঠল, ঘোর বিরোধিতা করে বলল, না, সুশীল এই কাজ করতে পারে না। আপনি ওদের মানা করুন, এই কাজ অন্য কেউ করেছে। পুলিশের থেকে বেশি বোঝো তুমি? যাও, ঘরে যাও। মেয়ে মানুষ এত কথা বলো কেন? আপনি বোঝেন না? আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি? কিসের জমিদার আপনি? পরীকে রাগারাগি করতে দেখে মালা বলে, পরি, বাপের লগে খারাপ কথা কর সাহস পাইলি কই তুই? আম্মা, উনি বোঝে না কেন সুশীল খুন করে নাই? মালা রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই কেমনে জানলি সুশীল খুন করে নাই? সুশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা। 2 বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করেছি আম্মা, নিজের হাতে।